আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা নিয়ে চলে এসেছি। এটা হলো তোমাদের 2 নম্বর ক্লাস প্রথম অধ্যায়ের উপরে। আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করছি হিসাব বিজ্ঞান কি, হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের পার্থক্য, লেনদেন কি, লেনদেনের বৈশিষ্ট্য এবং একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আমরা আজকের যে ক্লাসে এটা শিখবো হলো কোনো একটা লেনদেন, কোনো একটি ঘটনার লেনদেন হতে হলে হিসাব সমীকরণের মাধ্যমে এটা যদি ব্যাখ্যা করতে বলে, যদি হিসাব সমীকরণের যে ইকুয়েশনটা রয়েছে সেটার উপরে প্রভাব যদি পড়ে দেন সেটাকে আমরা লেনদেন বলবো। তোমাদের পরীক্ষায় এরকম আসতে পারে, কিছু ঘটনা দিয়ে বলে যে এটা কোনটা লেনদেন হবে এবং সেটা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। যদি হিসাব সমীকরণের প্রভাব পড়ে দেন সেটা লেনদেন হবে। আর হিসাব সমীকরণ নিয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে বিস্তারিত আলোচনা আছে। হিসাব বিজ্ঞানের একটা কমন একটি টপিকস হিসাব সমীকরণ, এটা সম্পর্কে মোটামুটি কম বেশি সবারই আইডিয়া আছে আমি জানি। তো আমরা মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে করে তোমাদের মৌলিক ধারণার পাশাপাশি অ্যাডভান্স কিছু তুমি ধারণা এখানে পেতে পারো। হিসাব সমীকরণের মূল যে ইকুয়েশন সেটা হচ্ছে এ মানে হচ্ছে এ ডাবল এস অ্যাসেটস, যেটাকে আমরা সংক্ষেপে এ বলি, ইকুয়াল টু ইকুইটি। ইকুইটি ওকে, তাহলে এইটাকে আমরা এইভাবে বলতে পারি এ ইকুয়াল টু ই, অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি। এখন এটার একটা ব্যাখ্যা এইভাবে আবার আসে, এ ইকুয়াল টু এল প্লাস ওই। তার মানে তুমি ইকে যখন ভাঙাবা তখন এল প্লাস ওই। এটা মানে হচ্ছে সম্পদ, এ মানে হচ্ছে কি অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, এল মানে হচ্ছে লায়াবিলিটি, এল মানে হচ্ছে লায়াবিলিটিস, ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, ওনার্স মালিকানা সত্ত্ব। মানে সম্পদ ইকুয়াল টু দায় এবং কি মালিকানা সত্ত্ব, এই দুইটার যোগফল সমান সমান কি হবে? সম্পদ হবে। এটার যোগফল সম্পদ ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণের মৌলিক সূত্র। এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি, এল মানে হচ্ছে লায়াবিলিটি, ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। লায়াবিলিটি মানে হচ্ছে দায় আর ওনার্স ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এখন এখানে আমরা আরেকটু ব্যাখ্যা করি, এই ওই মানে ওনার্স ইকুইটিকে আবার 4টা ভাগে বিভক্ত করা যায়। মানে 4টা জিনিসের সমষ্টি হচ্ছে ওনার্স ইকুইটি। সেগুলো কি? সেগুলো হচ্ছে ক্যাপিটাল, এটাকে আমরা সি বলি, এরপরে হচ্ছে রেভিনিউ, এটাকে আমরা আর বলি, এরপরে হচ্ছে এক্সপেন্স, এটাকে আমরা ই বলি, আরেকটা হলো ড্রয়িং, এটাকে আমরা ডি বলি। তার মানে হচ্ছে সি আর ই ডি। ক্যাপিটাল মানে হচ্ছে বাংলা আমি লিখে দিচ্ছি মূলধন, রেভিনিউ মানে হচ্ছে আয়, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, এটা মানে হচ্ছে উত্তোলন, ড্রয়িং মানে হচ্ছে কি উত্তোলন। মানে ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বকে তুমি এই 4টা ভাগে মানে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করতে পারবা। তার মানে এখন যদি আমরা ইকুয়েশনটা এভাবে দাঁড় করাই, এ ইকুয়াল টু এল প্লাস ও ইকে যদি আমি এভাবে ভেঙে দেই, সি প্লাস রেভিনিউ, খেয়াল করো এটা কিন্তু এক্সপেন্সটা মাইনাস হয়, এক্সপেন্স মাইনাস হয়। আমি সংক্ষেপে আর একটু ব্যাখ্যা দিয়ে দিলাম, ইএক্সপি মানে এক্সপেন্স মাইনাস ড্রয়িং। তার মানে হচ্ছে এই 4টা হচ্ছে ওইর ব্যাখ্যা। এ সম্পত্তি সমান সমান লায়াবিলিটি মানে দায়, ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, রেভিনিউ মানে হচ্ছে আয়, বিয়োগ যাবে এক্সপেন্স মানে খরচগুলো বাদ যাবে এবং ড্রয়িং উত্তোলন বাদ যাবে। যোগ বিয়োগ করার পরে যা হবে এটা সম্পত্তির সমান হতে হবে। তুমি যদি এই দুইটা জিনিসকে এই পাশে নিয়ে আসো, খেয়াল করো অ্যাসেট প্লাস, যেহেতু এক্সপেন্সটা এই পাশে আছে এটা এই পাশে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ড্রয়িংটা এই পাশে আছে মাইনাস, এই পাশে আনলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু এল
প্লাস সি প্লাস আর। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা নিয়ম অনুযায়ী, তার মানে অ্যাসেট সম্পত্তি, এক্সপেন্স ব্যয়, ড্রয়িং উত্তোলন, এই তিনটার যোগফল হবে লায়াবিলিটি দায়, ক্যাপিটাল মূলধন, আর মানে হচ্ছে আয়, রেভিনিউ মানে হচ্ছে আয়, এই তিনটার যোগফলের সমান হবে। বোঝা গেছে কিনা? এখন আমরা এই জিনিসটা একটু দেখব, অ্যাসেট মানে কি। এখানে 6টা জিনিস, তাই না? অ্যাসেট, এক্সপেন্স, ড্রয়িং, লায়াবিলিটি, ক্যাপিটাল, রেভিনিউ। অ্যাসেট মানে হচ্ছে সম্পত্তি। সম্পত্তিগুলো কি হতে পারে? নগদ টাকা এক ধরনের সম্পদ, নগদ টাকা এক ধরনের সম্পদ। এরপর হচ্ছে আসবাবপত্র সম্পদ, তাই না? তোমার যন্ত্রপাতি সম্পদ। অগ্রিম যদি তুমি খরচ করে থাকো সেটা তোমার সম্পদ। তুমি কারো কাছে বাকিতে পণ্য বিক্রয় করছো, তার থেকে তুমি টাকা পাবা, সেটা তোমার কি সম্পদ, মানে অ্যাসেট। তো এগুলো হচ্ছে সম্পদ। সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী। যেমন দেনাদার, এটা স্বল্পমেয়াদী কারেন্ট অ্যাসেট, কারণ যে কোনো সময় এটাকে টাকা রূপান্তর করা যায়। এরপরে তোমার দালান কোঠা, এটা হচ্ছে স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, স্থায়ী সম্পদ। ওকে, তো এই হলো সম্পদের বিষয়গুলো। এরপর আসে এক্সপেন্স, মানে হচ্ছে খরচ। খরচগুলো কি হতে পারে? যেমন বেতন দিছো তুমি, মজুরি দিয়েছো, ইলেকট্রিসিটি বিল দিয়েছো, ক্রয় করেছো, ক্রয় করলে তোমার খরচ হবে, তো এগুলো হচ্ছে খরচ। এরপরে হচ্ছে ড্রয়িং, উত্তোলন, মানে যখন তুমি নিজের প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উঠাবা, দেন সেটাকে আমরা উত্তোলন বলবো, ইংলিশে ড্রয়িং বলবো। লায়াবিলিটি মানে হচ্ছে দায়। এই দায়টা কি? লায়াবিলিটি মানে হচ্ছে যে এটা মানে হচ্ছে দায়, লায়াবিলিটি। যেমন তুমি কারো কাছে দায়বদ্ধ। কেন দায়বদ্ধ? তুমি মাল ক্রয় করেছো কিন্তু এখনও টাকা দেও নাই, ধারে ক্রয় করেছো, তার মানে এটা অন কাইন্ড অফ লায়াবিলিটি, মানে এক ধরনের দায়। অনুপার্জিত আয়, এটাও কিন্তু দায়। অনুপার্জিত আয়, খেয়াল করো, এটাও দায়। কিভাবে দায়? অনুপার্জিত আয়ের সংজ্ঞাটা তুমি আগে বুঝতে হবে। অনুপার্জিত আয় মানে হচ্ছে তুমি অগ্রিম টাকা নিয়েছো সেবা দেওয়ার মানে নিমিত্তে, সেবা দিবা বলে আগে টাকা নিয়ে নিয়েছো, অনুপার্জিত আয়। অর্থাৎ তুমি তাকে এখনও সেবাটা দেও নাই, তুমি তার কাছে দায়বদ্ধ। এই অনুপার্জিত আয়টাও এক ধরনের কি দায়। এরপর আছে ক্যাপিটাল মূলধন, এটা তো বুঝি তোমরা। রেভিনিউ মানে আয়, বিক্রয় করলে আয় হয়। তুমি আমদানি শুল্ক পাইলা, আয় হইল। মানে বিনিয়োগের উপর সুদ পাইলা, এটা তোমার আয় হইল। ব্যাংকের উপর বিনিয়োগ, ব্যাংকে যে টাকা জমা আছে তার উপর সুদ পাইলা, এটাও তোমার আয় হইল। তো এই হলো 6টা বিষয়ের মৌলিক কথা। তো আমাদের পরীক্ষায় ইকুয়েশনের প্রভাব চাইবে, কিন্তু আরেকটা জিনিস চাই, যেটা হচ্ছে এই নিম্নোক্ত ঘটনাগুলো বা লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাও। যে এখানে এই যে জিনিসটা A=L+OE, মানে L+OE, ওইর ব্যাখ্যা হচ্ছে বাকি যে 4টা জিনিস, যে কোনো একটা জিনিসের উপর সেটা প্রভাব পড়বেই। এইটা তোমাকে দেখাইতে হবে ওই ঘটনাগুলো। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে যে লেনদেনের উপর এই সমীকরণের প্রভাবগুলো কিভাবে পড়ে। তোমরা দেখতেই থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি লেনদেন তোমাদের সামনে এখানে তুলে দিলাম। পরীক্ষা কীভাবে আসবে? এখানে পরীক্ষা বলবে যে এই যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলোর হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। হিসাব সমীকরণের মূল কিন্তু বিষয়টা হচ্ছে A=L+OE, A=L+OE, A=L+OE। এটার ওইর ব্যাখ্যা হচ্ছে আবার এই 4টা জিনিস, তোমাদেরকে একটু আগে যেটা আলোচনা করেছি। তো আমরা দেখব হিসাব সমীকরণের উপর এই ঘটনাগুলো বা লেনদেনগুলো কিভাবে প্রভাব পড়ে। দেখো, আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হলো। অবশ্যই জিনিসটা আমি প্রথম ক্লাসও বলেছিলাম, সেখানে বলেছিলাম যে এটা 1000 টাকা দিয়ে ক্রয় করেছো, যখন তুমি এটা বিক্রি করতে যাবা 1 বছর পরে দেখবা তুমি 500 টাকা বিক্রি করতে হচ্ছে তোমাকে, 500 টাকা তোমার নাই হয়ে গেছে, এই 500 টাকা অবশ্যই। আচ্ছা, যখনই অবশ্যই ধার্য করা হলো 500 টাকা, তার মানে তোমার সম্পত্তি কমে গেছে না? অবশ্যই এখানে A=L+OE এই সম্পত্তিটা কিন্তু হ্রাস পেয়েছে। আমি মাইনাস দ্বারা বোঝাচ্ছি হ্রাস পেয়েছে। সম্পত্তিটা হচ্ছে অ্যাসেট, হ্রাস পেয়েছে। বোঝা গেল? এ মাইনাস মানে তুমি কিন্তু ব্যাখ্যা লিখে দেবে এভাবে, A=L+OE এর এ মানে সম্পত্তি হ্রাস পেয়েছে, বাংলা তুমি ব্যাখ্যা লিখবা, আমি সংক্ষেপে লিখে দিলাম A-। দেখো তাহলে ওই কাকে বলে? ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি, বাংলা হচ্ছে কি মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হলো যে মালিকের যেই মানে কি বলে এটাকে, মালিকের যে অধিকার, ব্যবসায়ের উপর, সম্পত্তির উপর মালিকের যে অধিকার বা মালিকানা সত্ত্ব। সত্ত্ব মানে হচ্ছে কি মালিকানা, মালিকের যে অধিকার প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তার মানে যেহেতু ব্যবসাটা মালিকের,
অর্থাৎ সম্পত্তি যদি কমে যায় মালিকের মালিকানা সত্ত্ব কি কমে যাবে, সম্পত্তি যদি বেড়ে যায় মালিকের মালিকানা সত্ত্ব কি নর্মালি বেড়ে যাবে। তার মানে এখানে যেহেতু সম্পত্তি কমে গেছে, অ্যাসেট সম্পত্তি কমে গেছে, ওনার্স ইকুইটি কি ওই হচ্ছে মাইনাস, এটাও কমে যাবে, এটাও কমে যাবে। বোঝা গেছে কিনা? তাহলে এখানে আসবাবপত্রের উপর অবশ্যই ধার্য করা হলো 500 টাকা। তার মানে হচ্ছে A = L+OE এর অ্যাসেট মানে এও কমে গেছে, হ্রাস পেয়েছে, এবং ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব কমে গেছে, অর্থাৎ হ্রাস পেয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে ধারে মেশিন ক্রয় করা হলো 5000 টাকা। তুমি যখন একটা মেশিন ক্রয় করবা তো তখন তোমার কিন্তু মজুদ সম্পত্তি বেড়ে যাবে। তাহলে সম্পত্তি মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট। তাহলে এখানে কি হইলো, এখানে কিন্তু অ্যাসেট বৃদ্ধি পেয়েছে। অ্যাসেট যখন বৃদ্ধি পাবে তাহলে ধারে ক্রয় করছো, খেয়াল করো এখানে একটা কথা বলা আছে, ধারে ধারে যখন তুমি ক্রয় করছো তখন তুমি তাকে এখনও টাকা দেও নাই, অর্থাৎ টাকা তুমি তাকে দেবা, তাহলে সে তোমার কি পাওনাদার। তো পাওনাদার অন কাইন্ড অফ লায়াবিলিটি মানে হচ্ছে দায়, তাহলে তোমার দায়ের পরিমাণটা বেড়ে গেছে। মানে এই যে এলটাও এখানে কি, এখানে এলটাও কি বেড়ে গেছে। আমি সংক্ষেপে লিখে দিলাম প্লাস, প্লাস মানে হচ্ছে বৃদ্ধি, মাইনাস মানে হচ্ছে হ্রাস বা ঘাটতি। তার মানে যখন তুমি ধারে মেশিন ক্রয় করবা তোমার সম্পত্তির পরিমাণ যেরকম বাড়বে দায়ও তোমার বেড়ে যাবে। এরপরে হচ্ছে অনাদায়ী পাওনা 500 টাকা। অনাদায়ী পাওনা হচ্ছে তুমি যার থেকে টাকাটা পাইতা সেটা এখন আর তুমি পাবা না, নিশ্চিত হয়ে গেলা, এটা হচ্ছে অনাদায়ী পাওনা। তার মানে তোমার টাকার পরিমাণটা কমে যাবে, মানে অ্যাসেট কমে যাবে, হ্রাস পাবে, অ্যাসেট মাইনাস হবে। ওকে, আর যেহেতু সম্পত্তি মাইনাস হয়েছে মালিকানা সত্ত্ব কি হবে মাইনাস হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। এরপরে দেখো কি বলা আছে, নগদে পণ্য ক্রয় 5000 টাকা। নগদে যখন তুমি পণ্য ক্রয় করবা, খেয়াল করো নগদে পণ্য যদি ক্রয় করো সেক্ষেত্রে তোমার মজুদ পণ্য বেড়ে গেছে, আবার কি তোমার নগদ টাকাও কিন্তু চলে গেছে। এখানে তুমি দেখো কিভাবে লেখা যেতে পারে, তার মানে হচ্ছে অ্যাসেট সম্পত্তি তোমার বেড়ে গেছে, মজুদ সম্পত্তি বেড়ে গেছে। আবার নগদ যে সম্পত্তি অ্যাসেট, আমরা অ্যাসেটের ভিতরে পড়ছি নগদ যে টাকা সেটা অন কাইন্ড অফ অ্যাসেট, এক ধরনের সম্পদ। মজুদ পণ্য যেটা তোমার থাকে সেটাও এক ধরনের অ্যাসেট, সেটা এক ধরনের সম্পত্তি। মানে এক ধরনের অ্যাসেট কমে গেছে, আবার এক ধরনের অ্যাসেট কি মানে বেড়ে গেছে। মালিকানা সত্ত্ব কিন্তু এক ধরনের অ্যাসেট বেড়ে গেছে, মানে মালিকানা সত্ত্ব যখন তুমি সম্পদ বাড়ে, মালিকানা সত্ত্ব বাড়ে, টাকা যখন চলে যায় তাহলে মালিকানা সত্ত্ব কি চলে যায়, মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমরা একটা দেওয়া ব্যাখ্যা করি যে যখন পণ্য ক্রয় করেছো, মজুদ পণ্য যখন তুমি ক্রয় করেছো সেক্ষেত্রে তোমার সম্পত্তি কি বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে। মানে এখানে আমরা এটাই শুধু বলতে পারি, এ একবার বেড়েছে, এ একবার কমেছে। মজুদ সম্পত্তি বাড়ছে, আবার তোমার কি ওই নগদ সম্পত্তি কিন্তু চলে গেছে। এখানে তুমি এটা দ্বারা এটাও বলতে পারো যে সম্পত্তি যেহেতু অ্যাসেট, অ্যাসেট বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে। তুমি এটাকে এইভাবে বলতে পারো ওনার সিকিউরিটিও কি বেড়েছে। বিষয়টা কি বোঝা গেছে কিনা? এরপরে পাওনাদারের টাকা পরিশোধ করছো কত টাকা 500 টাকা। মানে তোমার থেকে যে ভদ্রলোক টাকা টাকা পাইতো তুমি টাকাটা পরিশোধ করে দিয়েছো। তাহলে কি হলো, তোমার নগদ টাকা চলে গেল, অ্যাসেট চলে গেল, মানে হ্রাস পেল। পাওনাদারের যেই কলামটা ছিল ওইটা কিন্তু তুমি এখন মুছে দিবা, কারণ টাকা দিয়ে দিছো। তাহলে পাওনাদারের পরিমাণও কি কমে গেছে, লায়াবিলিটিসও কমে গেছে, অ্যাসেটও কি কমে গেছে। তাহলে এটা ব্যাখ্যা হবে এ হ্রাস, আবার লায়াবিলিটি কি হ্রাস। পাওনাদারের টাকা পরিশোধ, এটার ব্যাখ্যা তুমি এভাবে বলবা A = L+OE সমীকরণের অ্যাসেটও মানে সম্পত্তিও হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে এবং কি এলও হ্রাস পেয়েছে। তো এই হলো মোটামুটি একটা বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই ক্লাসটা আর দীর্ঘ করব না। আশা করি তোমরা হিসাব সমীকরণে কিভাবে প্রভাব পড়ে, মানে লেনদেনগুলোর উপর হিসাব সমীকরণ কিভাবে প্রভাব করে বা প্রভাব পড়ে সেই বিষয়টা তোমরা পরিপূর্ণ ধারণা পেয়েছো। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।